আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বৈঠক হবে, কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরা জুন মাস চলে গেল, বৈঠক আর হলো না। এবারও একটা খুব গৌণ একটা মিটিং এ গেছেন বাংলাদেশের উপদেষ্টা। বিদেশ যাওয়ার নাম শুনলে তিনি পাগল হয়ে যান, এবং তার বহর কিন্তু এইবার অফিসিয়ালি বোধহয় 51 জন, আর সব মিলিয়ে যাচ্ছে 98 জন। তার মানে এখন যেটা করে, বহরের প্রকৃত সফর সঙ্গীর সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান। যাই হোক, শুরু হলো। রোমের বিমানবন্দরে তিনি নামলেন। ডক্টর ইউনূসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না। সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই ইটালির প্রধানমন্ত্রী, কিন্তু এবার প্রধানমন্ত্রী তো দূরের কথা, সরকারের কোনো মন্ত্রী, উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি। তো অপমান শুরু সেখান থেকেই। তারপরে বাংলাদেশের মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইউনূস এবার ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন। হঠাৎ করে এই একটু আগে একটা ফটোকার্ড দেখলাম যে প্রেস সচিব, যে বাংলাদেশের প্রেস সচিব যে ডাস্টবিন শফিক, তিনি বলছেন যে আমি তো কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর দেখা হবে। প্রেস সচিব কোথাও বলেননি, কিন্তু বাংলাদেশের মিডিয়াতে তাহলে এই খবর কে দিল? বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই প্রধান উপদেষ্টার সাথে ইটালির প্রধানমন্ত্রীর মিটিং হবে এই খবরটা ছাপা হয়েছে, প্রচারিত হয়েছে। এবং প্রেস উইং যদি এই নিউজ না দেয়, তাহলে বাংলাদেশে তো প্রেস উইং এর হুকুম ছাড়া মিডিয়ার একটা পাতাও নড়ে না। তাহলে এই নিউজটা কে দিয়েছে? এইখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর কি। যাই হোক, ঘটনা হলো যে এই ডাস্টবিন শফিকের ঢাকার অফিস থেকেই সব মিডিয়ায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর এই জর্জিয়া মেলোনির মিটিং হবে। সো দে ডিড ইট। এখন যখন বাস্তবতাটা জেনে যাচ্ছে এবং জর্জিয়া মেলোনির সাথে আসলে মিটিং হওয়ার কোনো আলোচনাই হয়নি, তারা মানে ইউনূসের অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু জর্জিয়া মেলোনির অফিস থেকে সেই চেষ্টার কোনো জবাবই দেওয়া হয়নি। যদিও এটা আমার একটু খারাপই লাগে, ভালো হোক মন্দ হোক বাংলাদেশেরই তো সরকার প্রধান, কিন্তু তার অফিস থেকে যখন যোগাযোগ করা হয়েছে এবং আমাদের ইতালির যে দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাস, তারা যোগাযোগ করেছিল। সাধারণত এই ধরনের যোগাযোগ করলে মানে হয় হ্যাঁ বলে অথবা দুঃখ প্রকাশ করে, কিন্তু এইবার একদম শেষ মুহূর্তে যোগাযোগ করেছে এবং ইতালির প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো রেসপন্সই করেনি। মানে এটা আরো বেশি অপমান। এখন যাই হোক, মিডিয়ায় চলে আসছে, আবার মিটিংও হবে না। এই লন্ডনে কিয়ার স্টারমারের সাথে মিটিং নিয়ে হাসাহাসি, প্রচন্ড হাসাহাসি। যদিও ডক্টর ইউনূসের লজ্জা নাই। আমাদের কানাডা প্রবাসী পক্ষ ত্যাগকারী একজন কূটনৈতিক কর্মকর্তা, রাষ্ট্রদূত হারুনুর রশিদ খুব সুন্দর বলেছে যে ডক্টর ইউনূসের লজ্জা নাই। আপনি যদি তাকে বলেন যে তোর ল্যাংটা করে রাস্তায় দৌড়ানোর ব্যবস্থা করব, সে সেটাও করবে, শুধু জিজ্ঞেস করবে এটা করলে কত টাকা দেবেন। তো সেই কান কাটা ডক্টর ইউনূসের তো লজ্জা শরম নাই, আর তার মিডিয়া হলো আরেক কাঠি সরেস। এখন যেহেতু এটা এই ফাপড়বাজিটা ফাঁস হয়ে গেছে, এখন এই ডাস্টবিন শফিক ঢাকা অফিসে ফোন করে চিৎকার চেঁচামেচি শুরু করছে। প্রেস উইং এ যারা আছে তাদের চিৎকার করে বলতেছি, তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? মানে রোমে এসে তিনি যে একটু ফুর্তি ফাট্টা করবেন, পানিপুনি খাবেন, সেই সুযোগও নাকি তার ঢাকা অফিস তাকে দিচ্ছে না। এইবার দুটো ইন্টারেস্টিং তথ্য দিই। এই যে এখন উপদেষ্টারা বা বিভিন্ন পার্টির নেতা টেতারা সেফ এক্সিটের কথা বলছে, তাদের মধ্যে একটা ভয় ধরে গেছে, পালাবে কোথায়। আবার উপদেষ্টা বলছে না পালাবো না। এর মধ্যেই এই ডাস্টবিন শফিক কি করছে জানেন? সে এবার তার সাথে করে
তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, তার সকল দলিল, সকল ডকুমেন্ট, আসল কপি তার সাথে করে নিয়ে গেছে এবং তার শালার একজন বন্ধুকে রোমে আসতে বলেছেন। সেই বন্ধুর কাছে, সেই শালার বন্ধুর কাছে সব অরিজিনাল ডকুমেন্ট তিনি জমা রেখে আসবেন, কারণ দেশে কখন কি হয়, পালাতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। পালানোর চেষ্টা করবেন, না পারলে হয়তো ওই সেন্ট্রাল জেলে ঢুকতে হবে। আর সেন্ট্রাল জেলে তাদের জন্য কি অপেক্ষা করছে এটা তো আর বলার কোনো, মানে এটা আর বলার কিছু নাই। এটা হলো শফিক চ্যাপ্টার। ডক্টর ইউনূসের একটা আরেকটা হিডেন এজেন্ডা আছে। ডক্টর ইউনূস তো চেষ্টা করেছিলেন ইটালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, কিন্তু তার এয়ারপোর্টের রিসেপশনের যে, আপনারা তো ছবি দেখছেনই, যে ছবি তার, এটা অফিসিয়ালি সরবরাহ করা ছবি, চার্জ দেখে আর কি বলবো। আর এদিকে ইটালির যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য দল শক্তি, তারা তো ইউনূসকে মোটামুটি এয়ারপোর্টে এমন রিসেপশন দিছে যে তাকে বিকল্প পথে, অন্যান্য দেশে যেমন বিকল্প পথে পালিয়ে বেরোয়, এখানেও সেই একই ঘটনা ঘটছে। যাই হোক, ডক্টর ইউনূসের হিডেন এজেন্ডার যেটা হলো, তিনি চেষ্টা করবেন যে ভ্যাটিকান সিটিতে যে বর্তমান পোপের সাথে দেখা করতে আর কি, হ্যাঁ, এবং সম্ভবত তিনি আগামীকাল চেষ্টা করবেন, বা এই পোপের সাথে দেখা করার তার একটা উদ্দেশ্য হলো যে তিনি পোপকে কনভিন্স করার চেষ্টা করবেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি একটা মিটিং করতে চান। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি অনেকবার চেষ্টা করেও একটা মিটিং করতে পারতেছেন না, তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। একবার তো প্যারিসে যাওয়ার কথা ছিল, এই মিটিং এর স্কেজুল পায়নি বলে তিনি প্যারিসেই যাননি। সো এখন এই ভ্যাটিকান সিটির পোপকে ধরে যদি তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের একটা অ্যাপয়েন্টমেন্ট পান, ফ্রান্সে যাওয়ার জন্য ডক্টর ইউনূসের এত আগ্রহ কেন? এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। গ্রামীণ ফ্রান্সের বিশাল বিজনেস রয়েছে, প্রায়, ইফ আই এম নট রং, এটা $2.5 বিলিয়ন প্রপার্টি রয়েছে গ্রামীণ ফ্রান্সের, এবং এই টাকাটা, এই প্রপার্টিটা হুমকির মুখে পড়ে যেতে পারে। কারণ ডক্টর ইউনূসের 9-6, ডক্টর ইউনূস এই যে গ্লোবাল সেলিব্রিটি, অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু গত 14 মাসে তার মুখোশ, তার ক্যারেক্টার, তার জঙ্গি প্রীতি, তার সাম্প্রদায়িক চরিত্র, সবকিছু পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেছে, এবং পৃথিবী আজকাল কিন্তু আর ডক্টর ইউনূসকে পোছে না। আবারও সেই যেটা বলছি যে রোমে তার রিসেপশন দেখে বোঝা গেছে যে তার বর্তমান অবস্থা কি, এবং তিনি কোথাও গেলে এখন আর মানুষের তেমন আগ্রহ তৈরি হয় না, এবং এই সব গুরুত্বহীন মিটিং হলেও তিনি চলে যান। যাই হোক, ডাস্টবিন শফিক খুব অশান্তিতে আছেন, তার অফিসের লোকজনের উপরে খেপছেন, প্রপার্টির দলিলপত্র নিয়ে গেছে, আর ডক্টর ইউনূস আছে তার ধান্দায় পোপকে দিয়ে যদি ফ্রান্সের রাষ্ট্রপতির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। সেনাপ্রধান এবং ডিজিএফআই চিফ প্রসিকিউটরকে হুমকি দেন, এবং ঢাকা ক্যান্টনমেন্ট এখন জেলখানা। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। কেন হুমকি দেন? এই যে আইসিটি, ক্যাঙ্গারু কোড আইসিটির গ্রেপ্তারি পরোয়ানা সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটি চাইছিল এই সেনা কর্মকর্তাদের আইসিটি হেফাজত, বা যেহেতু এটা ক্যান্টনমেন্টের বাইরের, সিভিল কোড, সিভিল আইন শৃঙ্খলা প্রশাসনের হাতে এই কর্মকর্তাদেরকে নেবেন, কিন্তু ক্যান্টনমেন্ট রাজি নয়। যার দরুন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ক্যান্টনমেন্টকেও এখন জেলখানা ঘোষণা করা হয়েছে। আমি 2 দিন আগে একটি ভিডিও করেছিলাম যে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করবে কে? পুলিশই তো নেই। সিভিল কোর্টের বিচারের আসামিদের তো পুলিশের গ্রেপ্তার করতে হবে। পুলিশকেই তো আর্মি পাহারা দিয়ে রাখে, সেই পুলিশ আর্মিকে গ্রেপ্তার করবে? বিষয়টা রীতিমতো হাস্যকর। আপনারা ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন দেখেছেন, ফেসবুকের ওয়ালে ঘুরছে প্রজ্ঞাপনটি। এটি গতকাল রোববার জারি করা হলো, আজকে সোমবার এটি মানুষ জানতে পেরেছে, গণমাধ্যমে এসছে। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার 12 অক্টোবর প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়,
বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541 এর ক্ষমতা বলে এবং দ্য প্রিজন্স অ্যাক্ট 1894 9 অফ 1894 এর ধারা 3B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আদেশে আরো বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। আবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে চন্দন নন্দী একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। চন্দনদা কি বলছেন? চন্দনদা বলছেন যে ঢাকা সেনানিবাসের অফিসার মেসের জন্য কাঁটাতার যুক্ত বেড়া, যেখানে 24 জন আইসিটি চার্জ সেনা অফিসারকে রাখা হবে, অর্থাৎ আইসিটিতে অভিযুক্ত যে 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদেরকে রাখা হবে। এবং চন্দনদার প্রতিবেদনটি অনুসন্ধানী প্রতিবেদন এবং ছবি সহ, এই প্রতিবেদনের ছবি সহ দেখা গেছে যে তার কাটার বেড়া দিয়ে কাজ করছে, এমনটা সেই ছবিতে আমরা দেখছি, যে ছবি দেখা যাচ্ছে। এবং কারা কর্তৃপক্ষ আজকে সেখানে ভিজিট করেছেন। পুলিশের লোকজনও আজকে ভিজিট করেছেন ক্যান্টনমেন্টে কিছু কাগজপত্র বা নথিপত্রের জন্য। আইসিটি প্রাণান্তকার চাইছিল যে তাদের হেফাজতে নেবে আসামিদেরকে, অর্থাৎ তাদের শৃঙ্খলা বাহিনী পুলিশের হেফাজতে নেবে, কিন্তু পারল না। আপনি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের বক্তব্য শুনলেন। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এই যে বর্তমান বন্দোবস্তের পক্ষের মানুষ, তিনি ক্যান্টনমেন্টে কিন্তু অবাঞ্ছিত ঘোষিত। এই নয়া বন্দোবস্ত কালে ইউনিট সরকারের আমলে তিনি একটি রাজনৈতিক দলও ওপেন করেছিলেন। জন্মে মৃত্যু ঘটেছে সেই রাজনৈতিক দলটির। তিনি তীব্র ভাষায় বললেন, শুনলেন যে তাদেরকে সেনা হেফাজতে রাখা হবে। তিনি বিস্তারিত সাক্ষাৎকারে আরো বলেছেন যে তিনি এই এটাকে গ্রেপ্তার বলছেন না, তারা ক্যান্টনমেন্টে থাকবেন, এসি গাড়িতে তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হবে, আবার তাদেরকে এসি গাড়িতে ক্যান্টনমেন্টে নেওয়া হবে। অর্থাৎ এটি বিচার, এই যে আইসিটির বিচারের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটি স্বাভাবিক প্রক্রিয়া নয়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও বলবো, স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকুন, দেখুন খেলা চলছে, টেস্ট ম্যাচ। আজকের টি20 নয়, ওডিআইও এখন পুরনো হয়ে গেছে, টেস্ট আরো পুরনো। টেস্ট ম্যাচ চলছে, খেলা দেখতে থাকুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে বিচারটা কি হচ্ছে, কিভাবে হবে, আপনারা খেলা দেখুন। এই বিচার নিয়ে যে দ্বিমত আছে, বিচার নিয়ে যে আর্মিতে একটা বিভাজন, আর্মি শেষ পর্যন্ত পুলিশের কাছে হস্তান্তর করলো না আর্মি অফিসারদের। আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে আর্মিতে সিদ্ধান্তগুলো এখন খুব স্লো। পরিবেশ পরিস্থিতি একটু স্লো আগাচ্ছে। কি হবে, খেলা শেষ হয়নি কিন্তু, এখনো 22 তারিখ কিন্তু বহুদূর। 22 তারিখ আস্তে আস্তে অনেক কিছু ঘটতে পারে। কাজেই আপাতত একটু ঠান্ডা করে সামাল দেওয়ার জন্য এই পরিস্থিতি। সেনা কর্মকর্তারা সেনা হেফাজতেই থাকলেন। ব্রিগেডিয়ার হাসান নাসির, যাকে লালবদর বলতে পারি, কারণ শেখ হাসিনা পতন আন্দোলনের একজন আর্মি অফিসারদের তিনি বলেছেন যে সেনা হেফাজত থেকেও লেফটেন্যান্ট জেনারেল মুজিব বা এই ধরনের কর্মকর্তারা পরিবর্তিত বাংলাদেশে কিন্তু বিদেশে চলে গেছেন। এই হাসান নাসির সাহেব এই কথাও বলেছেন। যেটি হোক না কেন, বিচারটাকে আপনি যেভাবে দেখছেন, বিচারটা ওরা যেটা চাইছে, আইসিটি, ক্যাঙ্গারু কোর্ট, অবৈধ ইউনিট সরকার, অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,
সেটি করতে পারলো না। কর্মকর্তাদের সেনাবাহিনীর আন্ডারে রাখা হলো। এই রাখার পরে কি ঘটে, আজকে কালকে ইউনূস সরকারকে বিদায় নিতেই হবে। আমি বারবার জোর দিয়ে বলেছি এইটা হচ্ছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই পয়েন্টকে কেন্দ্র করে অনেক কিছু হতে পারে, বা এই পয়েন্টের সাথে আরো অনেক কোনো পয়েন্ট যোগ হয়ে অনেক কিছু ঘটতে পারে, ঘটবে। আমাদের সেগুলো দেখার জন্য হয়তো আরো খানিকটা অপেক্ষা করতে হবে। অর্থাৎ লাল বদররা যেভাবে যা চাইছেন, ক্যান্টনমেন্টের জায়গায় গিয়ে কিন্তু ঠেকে গেলেন, এবং আরো নতুন নতুন ডাইমেনশন দেখার জন্য আমাদের চোখ খোলা রাখতে হবে, দেখতে হবে কি ঘটছে। কিংবা এই যে যারা এই বিচারটা চাইছেন তারা এটা কতটুকু কি করেন, কি মেনে নেন। তারা তো আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, কারণ যে সরকারেরই ভিত্তি নেই সেই সরকারের কোর্টের কি ভিত্তি আছে? এটা রীতিমতো একটা বিরাট সাহস, দুঃসাহস, যেটি বলি না কেন। এবং আর্মি অবশ্য এখনো মেনে নিয়েই একটা আপাতত একটা বন্দোবস্ত করেছে, ক্যান্টনমেন্ট রাখার ব্যবস্থা করেছে। এই ক্যান্টনমেন্ট রাখার ব্যবস্থা থেকে আর কোন ব্যবস্থা আসে সেগুলো দেখার জন্য আমাদের নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি এবং স্টেডিয়ামের গ্যালারিতে বসে দীর্ঘ টেস্ট ম্যাচ দেখি। এটা 3 দিনে শেষ হয় না 7 দিন লাগে, নাকি আরো কিছুটা সময় লাগে? আমি গতকালকে বলেছিলাম যে ক্যান্টনমেন্টে রাখা মানে এখানে 1-2 মাসও লাগতে পারে। যে 22 তারিখে একটা হিয়ারিং আছে, হাজির করলাম, করে আবার ক্যান্টনমেন্টে রাখলাম। ওই যে বলেছি যে আর্মির ডিসিশন গুলো এখন খুব স্লো, চ্যালেঞ্জ নেবার মতো এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। গত 15 মাসে আমি গতকালকে বলেছিলাম যে আমরা জিয়াউর রহমান এরশাদের আমলে প্রতিনিয়ত আর্মিতে রং বদলের গল্প শুনি, ইতিহাসে পাঠ করে জানি, কিন্তু গত 15 মাসে আর্মিতে কোনো রং বদল, মাঝে মাঝে ফুসে ওঠে, গরম হয়, আগুন হয়, আবার গরম আগুন আবার বসে যায়। এখন দেখব আমরা যে এখন কি ঘটে, আমরা নিশ্চয়ই দেখব, কিছু তো ঘটবেই। শেষ কথা এটাই বলতে চাই যে কিছু তো ঘটবেই, কারণ দেশ যেভাবে চলছে, যা চলছে, এইভাবে চলতে পারে না। আমরা সেটা দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।